স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সব ভালো আছো। আমি তোমাদের তারাপদ স্যার। আজকে তোমাদের আলোচনার বিষয় মঙ্গল কাব্যের ধারার একটি বিখ্যাত সাহিত্য মনসা মঙ্গল কাব্য। এখন বিষয় হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার পর বঙ্গীয় সাহিত্যের ধারায় যে মানুষজন ঈশ্বরের প্রতি যেভাবে আবদ্ধ হয়ে উঠল, ঈশ্বরের প্রতি যেভাবে মানুষজন দায়বদ্ধ হয়ে উঠল, সেই সময় মানুষজন মঙ্গল কাব্যের দিকে প্রসিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, মঙ্গল কাব্য কী? মঙ্গল কাব্য যে কাব্য পড়লে বা পাঠ করলে মানুষের মঙ্গল হয়, শ্রবণ করলে মানুষের মঙ্গল হয়, সেই কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের ধারায় দেবী মনসাকে নিয়ে রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্য, দেবী চণ্ডীকে নিয়ে রচিত হয়েছে চণ্ডী মঙ্গল কাব্য, দেবী কালীকে নিয়ে রচিত হয়েছে কালিকা মঙ্গল কাব্য, দেবী ধর্ম ঠাকুরকে নিয়ে রচিত হয়েছে ধর্মমঙ্গল কাব্য। এইভাবে বিভিন্ন মঙ্গল কাব্য রচিত হয়েছে মঙ্গল কাব্যের ধারায়। মানুষ মুক্তি পাবার জন্য দেবদেবীদের শরণাপন্ন হয়েছিল। সেই সময়ে যে ভয়ঙ্কর একটা পরিণতি সৃষ্টি হয়, সেই পরিণতির হাত থেকে বাঁচার জন্য মানুষ দেবদেবীদের আশ্রয় নেয় এবং রচনা করেন বিভিন্ন মঙ্গল কাব্যগুলি। এই মঙ্গল কাব্য ধারার একটি বিশেষ উল্লেখযোগ্য কাব্য হলো মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্য রচিত হয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বিভিন্ন সময়ে। আমরা জানি সেই সময়ে দেবী মনসা তার পুজো পাওয়ার জন্য মর্তভূমিতে এসেছিলেন। পিতা হিমালয়ের কাছে আবদার করেছিলেন যে, বাবা, সমস্ত দেবদেবীর তো মর্তে পুজো হয়, দেবতার পুজো হয়, তাহলে দেবীদের কেন পুজো হয় না? বাবা বলেছিলেন, যদি তুমি মর্তে মহাদেবের পুজো গ্রহণ করো তাহলে তুমি মর্তে পুজো পেতে পারো। তাই দেবী মর্তে ভূমিতে পুজো পাওয়ার জন্য মহাদেবের কে ভক্ত তার খোঁজ করছিলেন। পেয়ে গেলেন এক বিখ্যাত ভক্ত চাঁদ সওদাগরকে। তাই চাঁদ সওদাগরের কাছে পূজা পাওয়ার জন্য তিনি অস্থির হয়ে উঠলেন এবং কীভাবে পূজা পেলেন সেই সমস্ত কাহিনীকে নিয়ে রচনা করলেন। রচিত হয়েছিল বিভিন্ন কবিরা রচনা করলেন মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্যে দেখো, পর্যার দিকে দেখো, মনসা মঙ্গল কাব্যকে বলা হতো পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ কাব্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকরা রচনা করেছেন। পঞ্চদশ শতকে যে সমস্ত সাহিত্যিকরা মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করে যায় বিজয় গুপ্তের নাম। এই বিজয় গুপ্ত পদ্মপুরাণ কাব্যের বিশিষ্ট উল্লেখযোগ্য কবি, মনসা মঙ্গলের কবি। দ্বিজ বংশী দাস, এনাকেও বলা হয় মনসা মঙ্গল বা পদ্মপুরাণের কবি। বিপ্রদাস পিপ্লাই, এনাকেও বলা হয় মনসা মঙ্গল বা পদ্মপুরাণের কবি। কেতকদাস কেমানন্দ, তিনিও মনসা মঙ্গলের একজন বিখ্যাত কবি। মনসা মঙ্গল কাব্যের বা পদ্মপুরাণ কাব্যের তিনটে ধারা, ভালো করে বলো, তিনটে ধারা। পূর্ববঙ্গে যে সমস্ত মনসা মঙ্গল কাব্যের কবিরা কাব্য রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজয় গুপ্ত, নারায়ণ দেব আর কানা হরি দত্ত। রাঢ়বঙ্গের মধ্যে আছে বিপ্রদাস পিপ্লাই আর কেতকদাস কেমানন্দ। বুঝতে পারছো সবাই? বিপ্রদাস পিপ্লাই, কেতকদাস কেমানন্দ। উত্তরবঙ্গের বিখ্যাত কবি ছিলেন জগজ্জীবন ঘোষাল। বিজয়গুপ্তের কাব্যকে বলা হতো পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ কাব্য তিনি যে লিখেছেন, লেখার সময় কোন সময়ে লেখা হয়েছে একটি শ্লোকে উল্লেখ করেছেন। ঋতু শশী বেদ শশী শখ পরিণীত সুলতান হুসেন শাহ নিপতি তিলক। ঋতু শশী, ঋতু কটা? ছটা, ছয় ঋতু। শশী কটা? চাঁদ, চাঁদ কটা? একটা। বেদ কটা? বেদ চারটি। শশী কটা? শশী একটা। শকাব্দে, শকাব্দ রচিত হয়েছে। কত শকাব্দে? 1416, 1416 শকাব্দ। 1416 শকাব্দে বিজয়গুপ্তের পদ্মপুরাণটা নাকি রচিত হয়েছে। তাহলে 1416 শকাব্দ মানে কত সাল? মাথায় রাখতে হবে, কুষাণ সম্রাট কনিষ্ক
তার সিংহাসন আরোহণ সময়টাকে অর্থাৎ 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন। তার মানে এই 78 সঙ্গে 1416 যোগ করলেই তোমরা পেয়ে যাচ্ছ কত? খ্রিস্টাব্দ। 8 6 4 14, 5 থেকে 1, 7 থেকে 1 8, 9 4 1, 1494 খ্রিস্টাব্দে এই বিজয়গুপ্তের কাব্যটি রচিত হয় বলে অনেকে অনুমান করছেন। আবার অনেকে বলছেন না, এই পদ্মপুরাণ কাব্যটা রচিত হয়েছে আরও অন্য সময়ে। তেনারাও সেই শ্লোকটা জ্ঞাপন করেছেন। কি বলছেন? ঋতু শূন্য বেদ শশী পরিমিত শখ। তারা বলছে ঋতু শূন্য, এটা শূন্য করেছেন, শশীটাকে শূন্য করেছেন সেই সাহিত্যিকরা, এটা শূন্য করেছেন সমালোচকরা। তাহলে ঋতু শূন্য বেদ শশী শখ পরিমিত, তাহলে ঋতু শূন্য 60, তাহলে এই জায়গাটা হবে কি? 01। তখন অনেকে উল্লেখ করছে এই মনসা মঙ্গল কাব্যটা রচিত হয়েছে 1484 খ্রিস্টাব্দে। এইভাবে সমালোচকরা মনসা মঙ্গল কাব্যের বিজয়গুপ্তের কাব্যটা কবে রচিত হয়েছে বের করেছেন। এই বিজয়গুপ্ত এমন একজন সাহিত্যিক, পঞ্চদশ শতকের সাহিত্যিক, বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামে জন্মগ্রহণ করেন। গৈলা গ্রামের, অনেকে বলছেন না ফুল্লরি গ্রাম, এখানে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন সনাতন গুপ্ত, মা ছিলেন রুক্মিণী দেবী। যাই হোক, এই মনসা মঙ্গল কাব্যে তিনি যেভাবে রচনা করেছেন, সেই মনসা মঙ্গল কাব্য আধুনিক বাংলা কাব্যধারার একটি উল্লেখযোগ্য সাহিত্য। এই মনসা মঙ্গল কাব্যে বিজয়গুপ্ত যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মনসা মঙ্গল কাব্য যখন বিজয়গুপ্ত রচিত করলেন দেবী মনসাকে আরোহণ করে, সেখানে যেখানে চাঁদ সদাগরের গোলাবাড়ি ধ্বংস হচ্ছে শুধু মনসাকে পূজা পাওয়ার জন্য, যেখানে চাঁদ সদাগরের শক্ত ডিঙা ডুবে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছেন দেবী মনসা ক্রুদ্ধতার বশে। কারণ চাঁদ সদাগর উল্লেখ করেছিলেন এই বিজয়গুপ্তের ভাষায়, যে হস্তে পুজি আমি শিব সুলবানি, সে হস্তে নাই পুজি ওই চ্যাংমুড়ি কানি। অর্থাৎ যে হস্তে আমি শিবের পূজা করি, সে হস্তে আমি মনসার পূজা করতে পারবো না। তাই ক্রুদ্ধতার বশে মনসার পূজা করবে না বলে চাঁদের একের পর এক ক্ষতি হয়। দেবী মনসার ক্রোধে চাঁদের সপ্ত ডিঙা ডুবে যায়, গোলাবাড়ি ধ্বংস হয়, তেমন এমনকি তার 6টি পুত্রের দেহাবসান বসে। শুধু তাই নয়, চাঁদের যে সপ্তম পুত্র লক্ষিন্দর, সেই লক্ষিন্দরকেও মেরে ফেলার পরিকল্পনা নেয় দেবী মনসা। এমন সময় চাঁদ সদাগর জানতে পারেন এই তথ্যটা। ফলস্বরূপ সান্তালি পর্বতের পাদদেশে সেখানে বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর নির্মাণ করেন চাঁদ সদাগর। সেখানে লক্ষিন্দর এবং বেহুলা যখন বাসর রাত জ্ঞাপন করছেন, সেই সময় বিশ্বকর্মার সঙ্গে পরামর্শ হয়ে যায় আমাদের মনসার। ফলস্বরূপ বাসর ঘরের এক কোণে এক ছিদ্র রাখে বিশ্বকর্মা। সেই ছিদ্র দিয়ে মনসা সর্পরূপে প্রবেশ করে দংশন করে লক্ষিন্দরকে। লক্ষিন্দর মারা যায়। কিন্তু যখন দংশন করল, এই দংশনের পরেই চিনতে পেরে যায় কোন সাপ কামড়েছে। তাই ফলস্বরূপ বেহুলা যে মাথায় চুলের খোপায় যে কাজল দাদা ছিল তা ছুঁড়ে মারে ওই সাপটার গায়ে, ল্যাজটা কেটে যায়। সেই ল্যাজটা নিয়ে কলার মান্দাসে ভাসতে ভাসতে যায় স্বর্গপুরীতে বেহুলা। সতীসাধ্যী বেহুলা স্বর্গপুরী আরোহণ করে। সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে নৃত্য দেখিয়ে তুষ্ট করে তিনি জানতে পারলেন যে বিশ্বকর্মা বাসর ঘর যখন করেছিল তখন ছিদ্র রেখেছিল। তিনি জানতে পারলেন যে এই মনসার ক্রোধেই তার স্বামী মৃত্যু হয়েছে। তাই দেবরাজ ইন্দ্র যখন সেই বার্তা দেয়, তাই দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করে দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তার স্বামী জীবন ফিরে পায়। তার শ্বশুরের সমস্ত সপ্তডিঙা উদ্ধার হয়, তার ভাসুরদের জীবন আবার ফিরে আসে। এইভাবে ইন্দ্রকে
বা মনসাকে তুষ্ট করেন দেবী আমাদের এই বেহুলা, এবং কথা দেয় শ্বশুরকে দিয়ে মনসার পুজো করাবে। শ্বশুর চাঁদ সওদাগর রাজি হয় মনসা পুজো করার, তবে শর্ত একটাই, যে হস্তে পুজি আমি শিব সুলোপানি, সে হস্তে নাহি পুজি চ্যাংমুড়ি কানি। অর্থাৎ যে হস্তে শিবের পূজা করি আমি সে হস্তে মনসার পূজা করব না। তাই চাঁদ সওদাগর বাম হাত ব্যবহার করে দেবী মনসার পূজা করতেন। সেই থেকে মর্তভূমিতে মনসার পূজা প্রচলিত হলো। এই কাহিনীকে অবলম্বন করে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কানা হরিদত্ত, বিপ্রদাস পিল্লাই, কেতকাদাস ক্ষেমানন্দ, জগদমোহন ঘোষাল, বিজয়বংশী দাস এই সমস্ত কবিরা মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন খুব সুন্দরভাবে। এই কাব্যের দেবখণ্ড, নরখণ্ড দুটো খণ্ড আছে। বন্দনা গ্রন্থে এই সমস্ত কথাগুলো উল্লেখ করেছেন বিজয়গুপ্ত, পরবর্তীকালে নারায়ণ দেব একইভাবে নিয়ে এসেছেন। এই মনসা মঙ্গল কাব্য বিভিন্ন সময়ে যে চরিত্রগুলো নিয়ে আসা হয়েছে, বেহুলা এবং তার শাশুড়ি সনকার চরিত্র আছে, চাঁদ সওদাগরের চরিত্র আছে, লক্ষিন্দরের চরিত্র, এইভাবে বিভিন্ন চরিত্রকে অবলম্বন করে রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্যের কাহিনীটা, যেখানে সেই সময়ের সামাজিক রাষ্ট্রীয় জীবনের কথা এই মনসা মঙ্গল কাব্যে আমরা দেখতে পাই সেই সময়কার নানা ঘটনা। বিজয়গুপ্ত হুসেন শাহের অনুরোধে এই কাব্য রচনা করেছিলেন, সেখানে মুন্সির নামে পরিচয় দিয়েছেন বিজয়গুপ্ত। তাছাড়া নারায়ণ দেবও এই কাব্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। বেহুলার যে সতীত্ব, বেহুলার যে পবিত্রতা, বেহুলার যে মাধুর্য এই কাব্যে যেমন ফুটে উঠেছে, তেমনি চাঁদ সওদাগরের যে দৃঢ়চেতা মানসিকতা, চাঁদ সওদাগরের যে কঠিন সুলভ মনোভাব, চাঁদ সওদাগরের যে সততা, সেই দিকটাও কিন্তু আমরা দেখতে পাই মনসা মঙ্গল কাব্যের কবিরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই মনসা মঙ্গল কাব্যটা তোমাদের ক্লাস 11-এর বা ডিগ্রি কোর্সের বিভিন্ন সেমিস্টারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাই মনসা মঙ্গলের বিষয়বস্তু, মনসা মঙ্গল কাব্যের বিজয়গুপ্তের কবি কৃতিত্ব, নারায়ণ দেবের কৃতিত্ব, বিপ্রদাস পিল্লাইয়ের কৃতিত্ব, কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব আমরা যদি ভালো করে পড়ি অবশ্যই কোশ্চেন কমন পাবই এবং পরীক্ষার খাতায় লিখতে পারবো। আশা করি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। আশা করি সকলে ভালো লেগেছে। ভালো থেকো। গুড বাই।